গুড ইভিনিং বন্ধুরা। আজ 19 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: সরকারি গড় অরুণোদয়ে ঘুষ চাইলে সাবধান, এবার দালালদের বিরুদ্ধে অ্যাকশন মুডে সরকার। মাত্র 1 সেকেন্ডেই ঘুষখোর দালালদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সরকারি গড় অরুণোদয় মাটির নামজারি অথবা সরকারি যে কোনো কাজে ঘুষ দাবি করলে জনসাধারণ দিতে পারবেন অভিযোগ। এবার চালু করা হলো বিশেষ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার কাছে যদি সরকারি গড় অরুণোদয় প্রকল্প, মাটির নামজারি অথবা সরকারি যে কোনো কাজের জন্য কেউ ঘুষ চায়, তাহলে এই ফোন নাম্বারগুলিতে আপনি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার মাত্র 1 সেকেন্ডের মধ্যেই অভিযানে নেমে পড়বে প্রশাসন। চালু করা নাম্বারগুলি হল 6026903418, এই নাম্বারে কল করে অভিযোগ জানানো যাবে। সেই সাথে 6026901243, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। এবার থেকে সরকারি গড় অরুণোদয় প্রকল্প অথবা যে কোনো কাজের জন্য কেউ ঘুষ চাইলে এই 2টি নাম্বারে আপনি অভিযোগ জানাতে পারবেন। আগামী 1 অক্টোবর থেকে সম্পূর্ণ বদলে যাবে রেশন কার্ডে সামগ্রী নেওয়ার প্রক্রিয়া। রেশন কার্ডে সামগ্রী পেতে কি করতে হবে তাও জানিয়ে দেওয়া হলো। এবার চালু হবে বিনামূল্যে চাল পাওয়ার সম্পূর্ণ নতুন পদ্ধতি। এবার থেকে চালের সঙ্গে হিতাধিকারীদের দেওয়া হবে চিনি, ডাল এবং লবণ। এবার থেকে মোট 4টি সামগ্রী লাভ করবেন রেশন কার্ডের গ্রাহকরা। বাজার দর থেকে অনেক কম দামেই লাভ করবেন রেশন। জানা গেছে প্রতি কেজি চিনি লাভ করবেন মাত্র 38 টাকায়। সেই সাথে প্রতি কেজি মসুর ডাল লাভ করবেন মাত্র 69 টাকায় এবং প্রতি কেজি লবণ লাভ করবেন মাত্র 30 টাকায়। রেশন সংগ্রহের সময় বাধ্যতামূলকভাবে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট এবং চাল পেতে যদি রেশন ডিলার কোনো গাফিলতি করে তাহলে 180034536611 এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু আগামী 1 অক্টোবরের আগে ই-কেওয়াইসি করিয়ে নেওয়া বাধ্যতামূলক। যদি রেশন কার্ডে ই-কেওয়াইসি করা না থাকে তাহলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। এবার উজান অসমে দেখা দিয়েছে পেট্রোল এবং ডিজেলের তীব্র ঘাটতি। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার গাড়ি। পেট্রোল পাম্পে পেট্রোল না পেয়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গাড়ি চালকদের মধ্যে। জানা গেছে উজান অসমে ক্যাব চালকদের প্রতিবাদের জেরে এবার পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে উজান অসমে। পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাচ্ছেন না গাড়ির চালকরা। গাড়ি দাঁড়িয়ে রয়েছে পেট্রোল পাম্পের পাশেই। এতে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা উজান অসম জুড়ে। ডিজিটাল লেনদেনের সহজ দুনিয়ায় আবার একটি বড়সড় পরিবর্তন আসছে। হাতে হাতে টাকা আদান প্রদানের মতো স্মার্টফোনে নিমিষে টাকা পাঠানো অথবা টাকা চাওয়ার যে সুবিধা এতদিন উপভোগ করছিলেন জনতা, এবার তাতে লাগাম টানতে চলেছে দেশের শীর্ষ সংস্থা। আগামী 1 অক্টোবর থেকে গুগল পে এবং ফোনপে সহ সমস্ত ইউপিআই পেমেন্ট অ্যাপে বন্ধ হতে চলেছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর সুবিধা। এতদিন আপনি হয়তো আপনার বন্ধু অথবা পরিচিতদের কাছ থেকে টাকা চেয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতেন, কিন্তু এই সুবিধাটি যা প্রযুক্তিগত ভাষায় P2P কালেক্ট রিকোয়েস্ট নামে পরিচিত, তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে আগামী 1 অক্টোবর থেকে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ডিজিটাল প্ল্যাটফর্মে বেড়ে চলা প্রতারণার জাল। সম্প্রতি বহু প্রতারক এই ফিচারটির সুযোগ নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তারা বিভিন্ন অজুহাতে অথবা ভুল কারণ দেখিয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতো এবং অনেক সময় অসতর্ক ব্যবহারকারীরা সেই রিকোয়েস্টকে টাকা পাঠানোর রিকোয়েস্ট ভেবে নিজেদের ইউপিআই পিন দিয়ে বসতেন, যার ফলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হতো। এই ধরনের ঘটনা বারবার ঘটায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা NPCI এই গুরুতর সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে। ইউপিআই এর নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য প্রেরণা নামের এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মাসে 300 টাকা করে দেওয়া হবে। আগামী নভেম্বর থেকে 6 মাস প্রেরণা কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
এই প্রকল্পে এবার রাজ্য সরকারের স্কুল ছাত্রদের সঙ্গে সিবিএসই পরিচালিত আদর্শ স্কুলগুলোকেও যুক্ত করা হবে। তাতে 5 লক্ষাধিক পরীক্ষার্থী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সরকার আশাবাদী এই অর্থ সাহায্যের দরুন বহু দরিদ্র পরিবারের সন্তান নিরুদ্বেগে পরীক্ষায় বসতে পারবে এবং ফলাফলও ভালো হবে। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অথবা এসটিএফ সফলভাবে পরিচালনা করেছে অপারেশন গোস্ট সিম নামের এক বৃহৎ অভিযান, যার লক্ষ্য ছিল সাইবার অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে ব্যবহৃত বেআইনি সিম কার্ডগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মাসের পর মাস ধরে চলা এই অভিযান মূলত গোস্ট সিম ব্যবহারকারী নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়, যেগুলি সন্ত্রাসবাদী এবং জিহাদি সংগঠনগুলির হাতে পৌঁছাচ্ছিল। এই অভিযানে এসটিএফ অন্তত 13 জনকে গ্রেফতার করেছে, যারা রাষ্ট্রবিরোধী এবং জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে মোট 1300 সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক আধার কার্ড, ভোটার আইডি এবং অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলির অধিকাংশই ভুয়া পরিচয়ে তৈরি করা হয়েছিল। জানা গেছে এই গোস্ট সিমগুলি ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন সাইবার অপরাধে এবং বেআইনি কার্যকলাপের যোগাযোগ বজায় রাখতে। এসটিএফের এই অভিযানের পর অসম পুলিশের আবেদনে টেলিকম দফতর ইতিমধ্যে 953টি সিম কার্ড নিষ্ক্রিয় করেছে, যার মধ্যে এই অবৈধ যোগাযোগ চ্যানেল কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে এর অপব্যবহার রোধ করা সম্ভব হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত থাকবে। কাছাড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এ পর্যন্ত জেলায় মোট 10 জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ বাজার এবং কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে 2 ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযানে সহযোগিতা করে সোনাই পুলিশ এবং কচুদরম পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তাররা হলেন উমাশঙ্কর সিনহা, তাকে কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে আটক করা হয়। কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মাসি থেকে জহিরুল বরবুইয়া নামের আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে বিজেপির নানা কর্মসূচির অংশ হিসাবে রাজধানী দিল্লির দুর্গাপূজা মণ্ডপে তার ছবি রাখার আর্জি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সম্প্রতি প্রকাশ্যে বলেন, প্রতিমার পায়ের কাছে মণ্ডপে মোদির ছবি রাখা উচিত। তবে এই নির্দেশ মানতে রাজি নন রাজধানীর বেশিরভাগ পূজা কমিটিরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিরোধ এসেছে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির পুজো কমিটি থেকে। কমিটির সাধারণ সম্পাদক রাজীব নাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্গাপূজায় আমরা কোনো রাজনীতি চাই না। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন, মণ্ডপে কোনো নেতার ছবি রাখা হবে না। পুজো তার জায়গায়, রাজনীতি তার জায়গায়। পাকিস্তানে গেলে মনে হয় নিজের বাড়িতে এসেছি, এমনই বেফাঁস মন্তব্য করলেন কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা। একাধিক বিস্ফোরক মন্তব্য করে অতীতেও বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন শ্যাম পিত্রদা। এবারও কেন্দ্রকে বিততে গিয়ে আখেরে নিজেকে এবং কংগ্রেসকে বিপাকে ফেললেন পিত্রদা। তিনি দাবি করেন, পাকিস্তানে গিয়ে মনে হয় আমি নিজের বাড়িতে রয়েছি। এই বেফাঁস মন্তব্য করায় এবার তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। নির্বাচনের মাত্র 2 দিন বাকি থাকতে বিটিসিতে এবার বিজেপি কয়টি আসন পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বাক্সায় হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে বেশ আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, বিটিসি নির্বাচনে 20টির বেশি আসনে জয়ী হবে এবার বিজেপি। কুকরাঝারে বিজেপির সরকার হবে, কোনো অসুবিধা হবে না এবার। বিজেপির নেতৃত্বে সরকারে বিটিসি এলাকায় পরিবর্তন নিশ্চিত। উন্নয়নের পথে জনগণও এগিয়ে যাবেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিটিসিতে প্রচারের শুরুতে 10টির বেশি আসনে বিজেপি জিতবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু গত 2 দিনে এইসব দলকে ছাপিয়ে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। এখন নিশ্চিতভাবে বলা যায় 20টির বেশি আসনে জয়ী হবে বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিজেপি একা সরকার গড়বে না। প্রমোদ বড়ো এবং হাগ্রামাকে নিয়েই সরকার গঠন করবে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, বিটিসিতে এবার পরিবর্তন অত্যন্ত জরুরি। আগামী 5 বছরে রাজ্যের কোনো ফরেনার্স ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে আর একটাও মামলা থাকবে না, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, বাঙালি হিন্দুদের বিদেশি ঘোষণা করা হয়েছে এমন ঘটনা খুব কম। তাদের কাছে 1971 সালের আগের নথি রয়েছে এবং সেগুলো গ্রহণযোগ্য। ট্রাইব্যুনালে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় প্রায় 2 লক্ষ মামলা ছিল, যা এখন 25,000-এ নেমে এসেছে। আমি নিজে এসবের খবর নিয়েছি এবং জানতে পেরেছি রাজ্যে হিন্দু বাঙালিদের বিদেশি ঘোষণা করা হচ্ছে না। এই রাজ্যে বসবাসকারী হিন্দু বাঙালিরা 1971 সালের আগে এসেছেন এবং সুপ্রিম কোর্ট বলছে তারা ভারতীয়। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সেই সময়ের রিফিউজি কার্ড সহ অন্যান্য নথি প্রমাণ হিসেবে জমা দিয়েছেন এবং ট্রাইব্যুনাল সেসব গ্রহণ করেছে। বিষয়টি এক সময় অনেক বড় আকার ধারণ করেছিল, কিন্তু আমাদের সময়ে এটা দ্রুত সহজ হয়ে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে হয় আগামী 5 বছরে রাজ্যের কোনো ট্রাইব্যুনালে হিন্দু বাঙালির বিরুদ্ধে মামলা থাকবেই না। বিধায়ক সুজামুদ্দিন লস্করের তৎপরতা এবং অসম সরকারের মুখ্য সচিব রবি কোটার হস্তক্ষেপে অবশেষে দক্ষিণ হাইলাকান্দির মানুষের গণদাবি পূরণ হলো। এখন থেকে লালাবাজার এবং জামিরা স্টেশনে থামবে উভয় দিক থেকে আসা সাইরাং গৌহাটি এবং সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনগুলো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মিজোরামে নতুন রেল পরিষেবা চালুর পর সেখানকার মানুষ উচ্ছ্বসিত হলেও প্রতিবেশী রাজ্য অসমের দক্ষিণ হাইলাকান্দির মানুষ হতাশ হয়ে পড়েছিলেন, কারণ নতুন এই রুটে হাইলাকান্দি জেলা সদর ছাড়া অন্য কোনো স্টেশনে স্টপেজ রাখা হয়নি। এর প্রতিবাদে জামিরা রেল স্টেশন ডেভেলপমেন্ট রিমান্ড কমিটির নেতৃত্বে স্থানীয় জনগণ জামিরা রেল স্টেশনে এক বড়সড় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের মূল দাবি ছিল মিজোরামের সাইরাং থেকে আসা দূরপাল্লার ট্রেনগুলো যেন জামিরা স্টেশনে থামে। স্থানীয় জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা একযোগে এই আন্দোলনে যোগ দেন। তারা যুক্তি তুলে ধরেন, জামিরা স্টেশনটি অসম মিজোরাম আন্তঃরাজ্য রুটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, যা জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি স্থানীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের যাতায়াতের অপরিহার্য। গণদাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর দ্রুত পদক্ষেপ নেন। অবশেষে মানুষের গণদাবি পূরণ করা হলো। এবার শেষ খবর। বৃহত্তর কালাইন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। বিশেষ করে কালাইন বাজার এলাকা মাদকের ব্যবসা এবং পাচারের হটস্পটে পরিণত হয়েছে। কালাইন বাজার এবং আশপাশ এলাকায় দিনের আলোয় এসব অবৈধ মাদক বিক্রি এবং সেবন চলছে। মাদকের একাধিক ভ্রাম্যমাণ বিক্রেতারাও রয়েছেন কালাইন এলাকায়। স্কুটি, বাইকে করে এসব রীতিমতো সেবনকারীর বাড়ি এবং আস্তানায় পৌঁছে দিচ্ছে এজেন্টরা। পাশাপাশি একাংশ যুবক এখন ইনজেকশনের মাধ্যমেও মাদক নিচ্ছে। ইনজেকশন পুশিংয়ের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে কালাইন স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগার। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।